যে একেবারে প্রথমে আমরা যদি বইটা যদি নিই তাহলে দেখতে পাবো কোথায় আছে ন্যায়। আচ্ছা, বইটাতে ওটা নেই, ওটা দেওয়া হয়নি। আমি যেটা বলবো আর কি, আমি নিজে বলে দিচ্ছি। যে ন্যায় দর্শনকে যে ন্যায় বলা হচ্ছে কেন, তাই তো? আরেকটা শব্দ হচ্ছে ন্যায় দর্শনের আরেকটা অর্থ হলো আনিক্ষিকি, তাই তো? তো এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথম। আর ন্যায়কে বলা হয় সর্বশাস্ত্র প্রদীপ। তো এই সকল প্রশ্নগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, তারপরে ন্যায়ের গভীরে। তো ন্যায়, ন্যায় কথার অর্থ কি? ন্যায় কথার অর্থ হচ্ছে যুক্তিনিষ্ঠ। ন্যায় মানে যুক্তিনিষ্ঠতা, তাই তো? তো ন্যায়ের আসল পরিচয় হলে যুক্তিনিষ্ঠতাই হচ্ছে ন্যায়ের আসল পরিচয়। তো এই যে ন্যায়, এই একটা সংজ্ঞা আছে আমাদের ন্যায় বা ন্যায় শাস্ত্রে, যে নিয়তে অনেন ইতি ন্যায়। নিয়তে অনেন ইতি ন্যায়, যার দ্বারা চালিত হয়ে মানুষ কি করে না, বুদ্ধিতে একটা স্থির সিদ্ধান্তে উপস্থিত হয়, সেটাকে বলা হচ্ছে ন্যায়, তাই তো? তাহলে কি যার দ্বারা চালিত হয়ে বুদ্ধিতে একটা স্থির সিদ্ধান্তে কি উপস্থিত হয়, উপনীত হয়, এটা হচ্ছে কি ন্যায় কথার অর্থ। তো দর্শন কথার অর্থ জানি, ন্যায় দর্শনের কাজটা কি, যে ন্যায় দর্শনের অর্থটা কি না, কোনো একটা পার্টিকুলার কিছু দ্বারা, তাই তো? সেটা পার্টিকুলার কিছু, সেটা কি সেটা আমরা পরে দেখতে পাবো, সেটা যুক্তি। পার্টিকুলার কোনো কিছু দ্বারা এমন জায়গায় আমাদের উপনীত করে যে সেখানে একটা স্থির সিদ্ধান্তে আমাদের বুদ্ধি কি, বুদ্ধিতে একটা স্থির সিদ্ধান্ত উপনীত হয়। তো এই ন্যায় শাস্ত্রকে বলা হচ্ছে সর্বশাস্ত্র, যে সর্বশাস্ত্রের প্রদীপ রূপে। কেননা দেখতে ভাই, ভারতীয় দর্শনের অন্যান্য দেখতে আমরা বলি যে বৌদ্ধ লজিক মানে বৌদ্ধ ন্যায়, জৈন লজিক মানে জৈন ন্যায়, তাই তো? বেদান্ত লজিক বা বেদান্তের ন্যায়, এরকম কথা বলি। এই যে ন্যায়, এই ন্যায় কিন্তু সকল দর্শন শাস্ত্রে কিন্তু বর্তমান মানে দরকার। কেন দরকার না, ভারতীয় পরম্পরা দর্শন শাস্ত্রের পরম্পরা কেমন না, বাদ জল্প বিতণ্ডা ইত্যাদি ক্রমে, যে পূর্বপক্ষ এবং প্রতিপক্ষ মধ্যে বসে বাদ বিবাদ হবে, যে জিতবে জয়লাভ করবে, প্রতিপক্ষ তার অন্তর্ভুক্ত হবে। একটা টাইম ছিল যে বৌদ্ধরা টোটাল ভারতবর্ষকে মানে ভারতবর্ষের অন্যান্য যারা মতাবলম্বী ছিল তাদেরকে পরাজিত করে সবাইকে বৌদ্ধ করে নিয়েছিল, বেশিরভাগকে। সেই সময়ে শঙ্করাচার্যের আবির্ভাব, যে সেই বৌদ্ধদের কি কবল থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের অদ্বৈত বেদান্তের অর্থাৎ মানে যে প্রচারক শঙ্করাচার্যের আবির্ভাব। তো একটা টাইমে কিন্তু বৌদ্ধদের প্রভাব খুব বেশি ছিল। বৌদ্ধরা সেই ন্যায়টা কোথা থেকে পেয়েছিল, সেই যুক্তিটা এই ন্যায় শাস্ত্র, যেটা মহর্ষি গৌতম, এটা কিন্তু ওই বৌদ্ধদেরও কিন্তু এক নয়, এই আলাদা। আমি এই বৌদ্ধ বললাম আর ওদেরও গৌতম, এটাও গৌতম, এটা অ্যাকচুয়ালি গৌতম বলা হয়, গৌতম বলে প্রচলিত হয়ে গেছে শাস্ত্রে গৌতম। তো ন্যায় শাস্ত্র এই নৈয়ায়িকরা এখন দেখিয়েছিল যে যুক্তি কিভাবে গঠন করা হয় এবং যুক্তির দ্বারা কিভাবে অন্যকে পরাজিত করা যায়, এর উদ্ভাবক হচ্ছে এই ন্যায় শাস্ত্রটা। তো যাই হোক, আর ন্যায় শাস্ত্র এটাকে অনেক সময় পক্ষপাতের দর্শনও বলা হয়, তাই তো?
আমরা এরকম নামও পাই অক্ষপাদের দর্শন। তো এটা বলা হয় যে পদমূলে এক অন্য চোখ, মানে যে চোখগুলো উপরে আমার আছে তা ব্যতি রেখে তা ভিন্নে, যে তার পদমূলে অন্য চোখ বা অক্ষ, তাই তো ছিল, এই জন্য তাকে বলা হতো অক্ষপাদ। এই জন্য তার যে দর্শন তাকে বলা হচ্ছে অক্ষপাদের দর্শন। তো এই যে ন্যায় শাস্ত্র, পরপর যা বলছি সেগুলো লিখে নেবে। এই যে শাস্ত্র, এটাকে প্রমাণ শাস্ত্র বলে। ন্যায় শাস্ত্র, ন্যায় শাস্ত্র প্রমেয় শাস্ত্র নয়। এখানে প্রমাণ শাস্ত্র আর প্রমেয় শাস্ত্রের মধ্যে পার্থক্য কি বলে দিই। যে শাস্ত্রে প্রমাণ সম্বন্ধীয় আলোচনাটা মূল, সেই শাস্ত্রকে বলা হয় প্রমাণ শাস্ত্র। আর যে সকল শাস্ত্রে প্রমেয় সম্বন্ধীয় আলোচনাটা মূল, মানে প্রমেয় মানে কি বলো তো? প্রমেয় সহজ কথায় বিষয়, আরে প্রতিপাদ্য বিষয়। সেই প্রতিপাদ্য বিষয়কে মূল করে যে দর্শন তাকে বলা হয় প্রমেয় শাস্ত্র। আর যেখানে প্রমাণটা নিয়ে বেশি কথাবার্তা, বেশি আলোচনা করা হয়, মূল আলোচনার মূলই প্রমাণ, সেটাকে বলা হচ্ছে প্রমাণ শাস্ত্র। ন্যায় শাস্ত্র হচ্ছে প্রমাণ শাস্ত্র। যাই হোক, এই ভারতীয় দর্শনে আরেকটা কথা, তাহলে ন্যায় সম্পর্কে মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপর আরো কথা কিছু, যে ন্যায় আর বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলা হয়। সেটা আমাদের পূর্ণেন্দু কিছু পাঠিয়েছো নাকি? পূর্ণেন্দু আছো? পূর্ণেন্দু নেই, তাহলে হয়তো পূর্ণেন্দু আজকে জয়েন করতে পারবে না বিনাশ করছে। যাই হোক, এই ভারতীয় দর্শনে এই ন্যায় আর হচ্ছে বৈশেষিক, এই দুটো সম্প্রদায়কে প্রমাণ শাস্ত্রে সমানতন্ত্র সম্প্রদায় বলা হয়। শুধু এটা নয়, মীমাংসা বেদান্ত, সাংখ্যযোগ, এগুলোকেও তোমার সমানতন্ত্র দর্শন বলা হয়। কিন্তু সমানতন্ত্র দর্শন বলা হয়, কিন্তু এদের মধ্যে তো অমিল প্রচুর। তাহলে আমাদের প্রশ্ন হবে, কেন সমানতন্ত্র বলা হয় না? ন্যায় এবং বৈশেষিকদের মধ্যে, বৈশেষিকরা হয়তো ন্যায়দের যে ষোড়শ পদার্থ, যে 16টি পদার্থ স্বীকার করেন, তা স্বীকার করেন না, সপ্তবিধ স্বীকার করেন। কিন্তু তবুও সমানতন্ত্র কেন বলা হয় না? বৈশেষিকরা বলেন যে তারা ন্যায় থেকে ভিন্ন বেশি কিছু কথা বলেন। তারা বলেন যে নৈগা যে 16টি পদার্থ স্বীকার করেছেন, সেই 16টি পদার্থই কিন্তু আমাদের এই সপ্ত পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই 7টা স্বীকার করলেই হয়, অযথা বেশি সংখ্যা বাড়িয়ে লাভ। তো যেখানে কম সংখ্যায় কম তত্ত্বে দর্শন আলোচনা হয়ে যায়, সেখানে বেশি সংখ্যা মানাটা হচ্ছে কি গৌরব দোষ। তো যাই হোক, এর মধ্যে প্রমাণ আছে। নৈকরা প্রমাণ স্বীকার করে, প্রমাণ শব্দ, আর এটা করে সমস্যা হয় না। এটা করলেও সমস্যা কিছু না, এখানে একই দ্বারা ব্যাখ্যা করা যায়, তার জন্য আর এক্সট্রা উপমান শব্দ স্বীকার করার প্রয়োজন নেই। তো যাই হোক, এদের মধ্যে কিন্তু মিল, এগুলো এগুলো অমিল দেখাতে গেলেও প্রকৃতপক্ষে কিন্তু এগুলো বিরোধিতা নয় একে অপরের। তো আরেকটা ব্যাপার, একেবারে মিল কিছু বিষয় আবার আছে, একেবারে মিল, যেমন হচ্ছে অজ্ঞান হচ্ছে দুঃখের মূল কারণ, এ বিষয়ে মিল আছে। সমস্ত দুঃখের নিবৃত্তি মোক্ষ, এ বিষয়ে মিল আছে। আবার কি আছে, যে ক্ষিত্তাদি পঞ্চভূত, এই বিষয়ে মিল আছে। বৈশেষিকরা কি পরমাণুবাদী, তারা কি পঞ্চভূত থেকে জগতের উৎপত্তি, নৈগ্রাও কিন্তু একথা স্বীকার করেন, নৈগ্রা এটা অস্বীকার করেন না। তো যাই হোক, এই সকল বিষয়ে তাদের মধ্যে মিল বর্তমান। এছাড়াও আমাদের সাংখ্যযোগ, সেটা বলেছি কি জন্য সমানতন্ত্র, এবং মীমাংসা বেদান্ত, সেটাও অলরেডি এর আগে বলা হয়েছে যে সমানতন্ত্র কেন বলা হয়। তো যাই হোক, ভিডিও অফ হয়ে আছে।
কল এলো, ওই জন্য অফ হয়েছে। তো তাহলে আমরা ন্যায়ের একটা মোটামুটি একটা ক্ষুদ্র অর্থে মূল কথাটা আমরা জানতে পারলাম এবং সমাজতন্ত্র কেন বলা হয় সেটা বুঝলাম। এরপর যেটা, যে তাহলে ভারতীয় পরম্পরার যে রীতিটা কি, যে সূত্র, ভাষ্য, টিকা, টিপ্পনী, প্রত্যেকটা দর্শন সম্প্রদায়ের একজন করে সূত্রকার, এবং সেই সূত্রের উপর পরবর্তী ক্ষেত্রে ভাষ্যকার, এবং সেই ভাষ্য সাধারণের মধ্যে বোধগম্য না হওয়ার জন্য টিকা, টিপ্পনী ইত্যাদি প্রকরণ গ্রন্থের আবির্ভাব। তো ন্যায় দর্শনও কিন্তু তার কি বলবো বাইরে নয়। ন্যায় দর্শনও এটা একটা ভারতীয় দর্শন, অতএব ন্যায় দর্শনেও সেই সেম বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। এরপর ন্যায় দর্শনের সূত্রকার কি? মহর্ষি গৌতম। তো এই মহর্ষি গৌতমের যে সূত্র, তার নাম কি? ন্যায় সূত্র। এই ন্যায় সূত্রের উপর ভাষ্য লেখেন কে? বাৎসায়ন। সেটা বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্য, তাই তো? এই মহর্ষি গৌতম এবং ভাষ্যকার বাৎসায়ন, এই দুটোকে নিয়ে প্রাচীন ন্যায়, এই কথাগুলো যেমন বলছি পরপর টুকটুক করে লিখে রাখবে। কোশ্চেন মূলত এগুলোর থেকেই দেখবে, ন্যায় দর্শনে এগুলোই আসে, আর বাকি প্রমাণ কটা, প্রমেয় কটা, এই সব গুণ কটা, এই চলে। মুক্তিকে কি বলে, এই সকলগুলো। তো এর যে ভাষ্য ন্যায় সূত্রের, সেটা কি? বাৎসায়ন। তার ভাষ্যটির নাম হচ্ছে বাৎসায়ন ভাষ্য বা ন্যায় ভাষ্য। এই দুটোকে নিয়ে হচ্ছে প্রাচীন ন্যায়। এরপর কিছু গ্রন্থ আছে, যেমন হচ্ছে উদ্ধত করে ন্যায়বার্তিক, তাই তো? তো তারপরে তোমার আর কি আছে? উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি, উদ্ধত করেন ন্যায় বার্তিক, উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি। তারপর হচ্ছে বাচস্পতির ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, বাচস্পতি ন্যায়বার্তিক তাৎপর্য টিকা। উদয়নাচার্যেরই আবার ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। তারপর গঙ্গেশ উপাধ্যায়, তার কি? তত্ত্বচিন্তামণি। জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জুরি। হলো এই এই টোটালটাই হচ্ছে যে কি নব্য ন্যায়ের গ্রন্থ, তাই তো? এরপর আমি আরেকটু ক্লিয়ার করে দিই। তাহলে প্রথমে বললাম ন্যায়, মহর্ষি গৌতমের হচ্ছে ন্যায় সূত্র, ন্যায় সূত্রের উপর ভাষ্য লেখেন কি? বাৎসায়ন ভাষ্য। এই দুটোকে নিয়ে প্রাচীন ন্যায়। তো এই যে বাৎসায়ন ভাষ্যর উপর আবার কিছু তোমার যেটা বললাম যে উদ্ধত করেন ন্যায়বার্তিক, বাচস্পতি মিশ্রের ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, আর উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা, তাই তো? তো এই তিনটে পরপর লিখবে বাৎসায়ন ভাষ্যের পর, এরকমই লিখেছে তো, মহর্ষি গৌতমের ন্যায় সূত্র, বাৎসায়ন ভাষ্য, তারপরে এই তিনটে পরপর লিখেছে উদ্ধত করেন ন্যায়বার্তিক, বাচস্পতির ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, আর উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা, এরকম লেখা আছে, তাই তো? এরকম করেছে তো? একটু রিপ্লাই করো। আচ্ছা, উপরে দেখো একেবারে ন্যায় সূত্রের উপর ভাষ্যকে, না বাৎসায়ন ভাষ্য, বাৎসায়ন ভাষ্যের উপর লিখিত গ্রন্থ কি? উদ্ধত করে লিখছেন ন্যায়বার্তিক, উদ্ধত করেন ন্যায়বার্তিকের উপর লিখছে কে? না বাচস্পতি মিশ্রই আবার লিখছে ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, আবার বাচস্পতির ন্যায়বার্তিক তাৎপর্য টিকার উপর লিখছে কি? উদয়নাচার্য ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। হলো এই যে পাঁচটা মহর্ষি, মূলত কি মহর্ষি গৌতম আর তার ভাষ্য, বাচস্পতি মিশ্রের যে তোমার বাৎসায়ন ভাষ্য, এই দুটোকে কেন্দ্র করে প্রাচীন ন্যায়। আর ওই বাৎসায়ন ভাষ্যকে কেন্দ্র করে পরপর পরের তিনটে,
উদ্ধত করেন ন্যায়বার্তিক, বাচস্পতির ন্যায়বার্তিক তাৎপর্য টিকা আর উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা। এটা পরপর একটার পর একটা নির্ভর করে। এই উদয়নাচার্যের ন্যায়বার্তিক তাৎপর্য পরিশুদ্ধি টিকা পর্যন্ত এটা হচ্ছে কি না অ্যাকচুয়ালি প্রাচীন ন্যায়। এরপর গাঙ্গেশ উপাধ্যায় তত্ত্ব চিন্তামণি দিয়ে শুরু করছেন নব্য ন্যায়, এবং নব্য ন্যায়ের মধ্যে উদয়নাচার্যও পড়ে, তাই তো? উদয়নাচার্য লিখছেন ন্যায় কুসুমাঞ্জলি, গাঙ্গেশ নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা, তারপর উদয়নাচার্য ন্যায় কুসুমাঞ্জলি, তারপর জয়ন্ত ভট্ট ন্যায় মঞ্জুরি, তার পরবর্তী ক্ষেত্রে যে সকল গ্রন্থ, এগুলো সবই যেমন হচ্ছে ভাষা পরিচ্ছেদ, যেমন হচ্ছে তর্ক সংগ্রহ, এটা হচ্ছে একটা প্রকরণ গ্রন্থ, ভাষা পরিচ্ছেদ, তর্ক সংগ্রহ ইত্যাদি। তো এগুলো সবই কিন্তু নব্য ন্যায়ের। এরপর কিছু গ্রন্থ আছে যেগুলো কিন্তু ন্যায় বৈশেষিক উভয় সম্প্রদায়ের গ্রন্থ বলেই বিবেচিত। তো সেইগুলো কি? শিবাদিত্যের সপ্তপদার্থী, তারপরে হচ্ছে বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ ও সিদ্ধান্ত মুক্তাবলী, অন্নম ভট্টের তর্ক সংগ্রহ, ভাস্করের তর্ক কৌমুদী, জগদীশ তর্কালঙ্কারের তর্কামৃত, বল্লভাচার্য ন্যায় লীলাবতী, আর তারপরে হচ্ছে তো কি বলে কেশব মিশ্রের তর্ক ভাষা, আর হচ্ছে বরদরাজের তার্কিক রক্ষা। এই গ্রন্থগুলো মোটামুটি মনে রাখবে, তাহলেই হবে। তো এগুলো কি ন্যায় বৈশেষিক উভয় সম্প্রদায়ের সম্মিলিত গ্রন্থ বলা হয়। এগুলো সম্মিলিত এক একটি কিন্তু প্রকরণ গ্রন্থ, এগুলো ভাষ্য বা নয়। তো এই হলো মোটামুটি ন্যায় দর্শনের প্রেক্ষাপট, ন্যায় কথাটার অর্থ, আর কি কথাটার অর্থ, এবং সমানতন্ত্র এবং তার যে প্রধান গ্রন্থগুলো সেগুলো, তাই তো? এরপর যেটা নিয়ে আলোচনা হবে, কোথায় গেল সেটা, এখানে কি আছে? হ্যাঁ, এখানে তোমাদের ওইভাবে নেই, অন্যভাবে দেওয়া হয়েছে, যে প্রাচীন ন্যায় নব্য ন্যায়ের যে দেওয়া হয়েছে, ও এটা লিখে দেওয়া হয়েছে একেবারে, ওই শুধুমাত্র গ্রন্থগুলো উল্লেখ করে দেওয়া হয়নি, একটা তার শতক টতক দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর যেটা হচ্ছে ন্যায়ের যে ষোড়শ পদার্থ, সেগুলো কি কি? ন্যায় সূত্র যদি আমরা খুলি, ন্যায় সূত্রের বাদশায়ন ভাষ্য, সেটা যদি আমরা খুলি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো, প্রথমেই আছে এই ষোড়শ পদার্থ সংক্রান্ত শ্লোক। তো যাই হোক, যে প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেত্যাভাস, ছল জাতি, নিগ্রহস্থান, এটা হচ্ছে কি ন্যায় দর্শনের ষোড়শ পদার্থ। তার মধ্যে আমাদের পাঠ্য আছে কি, যে প্রমেয় নেই, শুধু প্রমাণ, চার প্রকার যে প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই চারটেই হচ্ছে ন্যায় দর্শনে আমাদের প্রধান আলোচ্য বিষয় আমাদের এসএলএসটি সিলেবাসে। এরপর যেটা প্রত্যক্ষ, প্রত্যক্ষ সম্পর্কে কিছু বিষয় আসবে তোমাদের বুঝার সুবিধার্থে, যে তোমার কারণ এবং করণের ব্যাপার আসবে, আর হচ্ছে যে বুদ্ধি বা অনুভবের প্রসঙ্গও কিন্তু আসবে। তো যাই হোক, আমাদের প্রথম যে একেবারে প্রথম আলোচনার বিষয় প্রত্যক্ষ, এই প্রসঙ্গে একটা কথা বলে দেওয়া যায়। দেখবে একদম তোমাদের ভারতীয় দর্শন পড়ানো শুরু করার সময় কিছু কথা বলেছিলাম, যে ভারতীয় দর্শন পড়তে গেলে কিছু প্রাথমিক যে বিষয় পরিভাষা জেনে রাখতে হয়, প্রমাণ, প্রমেয়, প্রমাতা, আর হচ্ছে প্রমা। তো ওই যে প্রমাণ মানে আমরা তো জানছি যার দ্বারা প্রমা জ্ঞান লাভ করা যায়, তাই তো? আর যা লাভ করা যায় সেটা প্রমা, যথার্থ জ্ঞান। আর কি প্রমেয়, মানে যে বস্তুটার জ্ঞানটা লাভ করছে, সেই বস্তুটা বাহ্যিক বিষয় হতে পারে, অন্য বিষয়ও হতে পারে। বাহ্যিক বিষয় যে হবে তার কোনো মানে নেই,
অদ্বৈত বেদান্তে ব্রহ্ম এটা বাহ্যিক কোনো বিষয় নয়, ব্যবহারিক বস্তু নয়। তো যাই হোক না কেন, তার একটা বিষয় থাকবে, আর একজন কর্তা থাকবে, ব্যক্তি থাকবে, জ্ঞান যিনি লাভ করবেন, তাই তো। তো এই প্রত্যেকটি দেখো প্রমাণ প্রমেয় ভেদে তার পার্থক্যও আছে। আমরা দেখবে বলেছিলাম যে প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমা এবং প্রমাণ এই দুটো বিষয়ে পার্থক্য, মানে শব্দগত পার্থক্য নেই, শুধু অর্থগত পার্থক্য আছে। প্রত্যক্ষ প্রমাকেও আমরা প্রত্যক্ষ বলি, প্রত্যক্ষ প্রমাণকেও আমরা প্রত্যক্ষ বলি, কিন্তু অনুমানকে কি বলি আমরা? প্রমাণ। আর অনুমিতিকে বলি আমরা প্রমা, তাই তো। আবার একইভাবে উপমিতিকে বলি আমরা প্রমা, মানে যথার্থ জ্ঞান, আর উপমানকে বলি আমরা প্রমাণ। আর শব্দের ক্ষেত্রে শব্দ জ্ঞানকে বলি আমরা প্রমা, আর শব্দ সেটাকে বলি আমরা প্রমাণ, তাই তো। তো এই প্রত্যেকটি ক্ষেত্রে প্রমা প্রমাণ আমি আলোচনা করতে করতেই তোমাদের যাব। তো যাই হোক, প্রথম প্রত্যক্ষ মহর্ষি গৌতমের যে সংজ্ঞা সেটা নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গে অন্যান্য সংজ্ঞা অতি সংক্ষেপে আলোচনা করব। তখন প্রত্যক্ষের যে মহর্ষি গৌতমের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটার বিস্তৃতি এতটাই ব্যাপক যে একটা ক্লাসেও ঠিকঠাক হয় না, 1 ঘন্টার ক্লাসে 2-3টে ক্লাস লেগে যায় ঠিকঠাক বোঝাতে। তো সেইখানে আমাকে সামারাইজ করে 5-10 মিনিটের মধ্যে বোঝাতে হবে। তো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যে অশব্দ, অভ্রান্ত এবং নিশ্চয়াত্মক যে জ্ঞান হয় সেটাকে বলছে কি? সেটাকে বলা হচ্ছে যে প্রত্যক্ষ। তো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়, ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়? ইন্দ্রিয় বলতে আমরা জানি যে বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং অন্তর ইন্দ্রিয় মন। তো এই ষড় ইন্দ্রিয়কেই কিন্তু বোঝানো হয় ইন্দ্রিয় বলতে। তাহলে অন্তর ইন্দ্রিয় যে মন, তার বিষয় কি? অন্তর বিষয়। আর বাহ্য ইন্দ্রিয় তার বিষয় হচ্ছে কি? বাহ্য বিষয়। তাহলে বাহ্য ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদের স্ব নির্দিষ্ট বিষয় নির্ধারিত আছে, তাই তো। তো আমরা পরে জ্ঞান লক্ষণের ক্ষেত্রে একটু আলাদা কথা পাবো, সেটা পরে বলবো। তাহলে প্রাথমিকভাবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদের কি স্ব বিষয় নির্ধারিত আছে। তো চক্ষুর দ্বারা আমি দেখতে পাই, কর্ণের দ্বারা আমি শুনতে পাই, শব্দ গ্রহণ করি, নাকের দ্বারা ভালো পাই, জিভের দ্বারা টেস্ট পাই, টাচ পাই, স্পর্শ পাই। আর অন্তরেন্দ্রিয় পাই কি? অন্তরেন্দ্রিয় দ্বারা আমার যে অন্তর বিষয়, সুখ দুঃখ ইত্যাদি যে বিষয়, সেই বিষয়ের জ্ঞান আমরা পাই। তাহলে এই হচ্ছে ইন্দ্রিয়। স্ব বিষয় কি করে পাই? না ইন্দ্রিয়ের সঙ্গে সেই স্ব বিষয়ের সন্নিকর্ষ বা সংযোগের ফলে। এই সন্নিকর্ষ কত প্রকার বলো কেউ? দাঁড়াও, ব্যাপারটা কি? স্পিকারে আছে কিন্তু তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না ঠিকঠাক। আচ্ছা, আরেকবার বলো তো দেখি। কি হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি বলি, তোমাদের কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। স্পিকারই তো আছে, বলো তো আরেকবার দেখি।
যাই হোক, ঠিক আছে। ছটি সন্নিকর্ষ হচ্ছে তোমার সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, তারপরে হচ্ছে কি সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণ ভাব, বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। তো সংযোগ সন্নিকর্ষ, আমার চোখ আছে, আমার বস্তু আছে, ডাইরেক্ট চোখের সঙ্গে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলো, আমি ধরো এটা পেন হিসাবে আমি প্রত্যক্ষ করছি, এটা হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কি, এর একটা সবুজ কালার আছে, আমি প্রত্যক্ষ করছি এটাকে, এটাতে সংযুক্ত আছে, সমবায় সম্বন্ধে সংযুক্ত আছে কি সবুজ কালার, আমি প্রত্যক্ষ করছি এটা সবুজ কালারকে, এটা কি সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এরপর আমি এর সবুজত্ব, বা এটা যদি লাল হতো লালত্ব বা খয়েরিত্ব, এই যে রং প্রত্যক্ষ করব, সেটা কি সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আবার সংযুক্ত সমবায় সমবেত সন্নিকর্ষে কি হয়, যে এর যে সামান্য, তাই তো সবুজত্ব, সেটা সমবায় সম্বন্ধে এটা আছে, এটাতে আছে, এটা সমবায় সম্বন্ধে বস্তুটাতে আছে, তাই তো, তার জন্য সংযুক্ত সমবেত সমবায়। এরপর আমি শব্দের প্রত্যক্ষ কালে কি আমাদের প্রত্যক্ষ হয়, সমবায় সন্নিকর্ষ। আর শব্দত্ব যখন প্রত্যক্ষ হয় তখন কি না, সমবেত সমবায় সন্নিকর্ষ। আর যখন অভাবের প্রত্যক্ষ হয়, সেটা তো আমরা বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, আর এখানে আমি এ করে বিশ্লেষণে যাচ্ছি না। তো এই হলো আমাদের 6 প্রকার সন্নিকর্ষ। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যে জ্ঞানটা, সেই জ্ঞানটারও আবার 3টে বৈশিষ্ট্য বলেছেন। কেমন জ্ঞান, সেই জ্ঞানটা হতে হবে যে অশব্দ, অভ্রান্ত এবং নিশ্চয়াত্মক হতে হবে। মানে কি, যে অশব্দ, অভ্রান্ত আর নিশ্চয়াত্মক হতে হবে। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞানটা, সেটা যে শব্দ দ্বারা, অশব্দ কথার দ্বারা এটাই বুঝতে হবে, সেটা যে শব্দ দ্বারা প্রকাশযোগ্য হবেই এমন কিন্তু নয়, নাও হতে পারে। যেটা হচ্ছে নির্বিকল্প জ্ঞান, অনেক সময় কি যেটা আমরা শব্দ দ্বারা প্রকাশ করতে পারি না, কিন্তু সেটা জ্ঞান তো প্রত্যক্ষ, তো প্রত্যক্ষের বাইরে তো সেটা নয়। আবার এমন কিছু আছে যেটাকে হয়তো আমি বর্ণনা করতে পারবো না, আমার জ্ঞান হলো, কিন্তু সেটা আমি বর্ণনা করতে পারবো না, তাই বলা হচ্ছে অশব্দ। অভ্রান্ত, ভ্রান্ত জ্ঞান, যেমন রজ্জুতে সর্পভ্রম, শক্তিতে রজত ভ্রম, এই সকলগুলো কি অভ্রান্ত জ্ঞান, সরি ভ্রান্ত জ্ঞান। তাহলে এরকম ভ্রান্ত জ্ঞান হলে হবে না, প্রত্যক্ষ জ্ঞানটা সবসময় কি অভ্রান্ত হবে, তাই তো। আরেকটা কি নিশ্চয়াত্মক হতে হবে প্রত্যক্ষ জ্ঞানটা। নিশ্চয়াত্মক মানে কি, যে সংশয়াত্মকের বিপরীত জ্ঞান, যে জ্ঞানটা সংশয়াত্মক নয়, সেটাকে বলা হচ্ছে কি নিশ্চয়াত্মক জ্ঞান। সংশয়াত্মক জ্ঞান কি, অয়ং স্থানুর বা অয়ং পুরুষ বা, মানে এটি গাছের গুড়ি না মানুষ, তাই তো। অস্পষ্ট আলোকে আমাদের এরকম হয়, দেখবে আমাদের পূর্ণিমার আলোতে এরকম হয়, দূর থেকে আমরা ভূত দেখি বেশি, যে তখন মনে হয় যে ওটা মানুষ নাকি গাছের গুঁড়ি, নাকি ওটা অন্য কিছু। এই হচ্ছে সংশয়। কিন্তু সংশয় মানে কি, মানে দুটো কোটি সমান সমান, 50-50। কিন্তু নিশ্চয়াত্মক জ্ঞান কি, যখন একটা কোটি নিশ্চিত হয়ে যায় তখন সেটা নিশ্চয়াত্মক জ্ঞান। আমরা টর্চ মেরে দেখলাম যে না, এটা মানুষ নয়, এটা গাছের গুঁড়ি, বা গাছের গুঁড়ি নয়, এটা মানুষ, তাহলেই সংশয় জ্ঞান দূরীভূত হয়, নিশ্চয়াত্মক জ্ঞান হয়। তাহলে প্রথমটা যখন সংশয় ছিল, সেটা কিন্তু প্রত্যক্ষ নয়, টর্চ মেরে দেখলাম, নিশ্চিত হলাম যে এটা এই, তখন সেটা নিশ্চয়াত্মক জ্ঞান। এই যে জ্ঞান, এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। ব্যবসায়াত্মক মানে কি, যে অব্যাপদেশ, এটা যে ব্যাপদেশ হতে হবে তার কোনো মানে নেই। অব্যভিচারী, ব্যভিচারী জ্ঞান হয়তো মানে হলে হবে না।
অব্যভিচারী হতে হবে। আরেকটা কি তোমার অনুব্যবসায়ক। অনুব্যবসায়াত্মক অনুব্যবসায়াত্মক মানে নিশ্চয়াত্মক। অনুব্যবসায়াত্মক জ্ঞানের আরেকটা ব্যাখ্যা আমরা যদি দিই তাহলে আরো ক্লিয়ার হবে যে ব্যবসায় জ্ঞান কে বিষয় করে একটি জ্ঞান হয়, ন্যায় দর্শনে বলা হয় যে অনুব্যবসায়ক জ্ঞান। ব্যবসায় জ্ঞান মানে কি অয়ং ঘট, এটাকে বিষয় করে আমাদের জ্ঞান হয় কি অয়ং ঘটমহং বা ঘটমিমং জানামি, এটিকে আমি ঘটরূপে প্রত্যক্ষ করছি। এই দ্বিতীয় প্রকার জ্ঞানটি হচ্ছে কি ব্যবসায়াত্মক জ্ঞান। তো যাই হোক, এই রকম জ্ঞান হতে হবে, তবে সেটা কি হবে প্রত্যক্ষ হবে। দাঁড়াও আমি একটু জল খেয়ে আসি। জানি না। তো যাই হোক, এই যে প্রত্যক্ষ ইন্দ্রিয়ার্থম জ্ঞানম অব্যভিচারী ব্যবসায়াত্মক, তো এই যে প্রত্যক্ষ জ্ঞান, এই প্রত্যক্ষ এটা মহর্ষি গৌতমের দেওয়া লক্ষণ আর কি। এছাড়া অনেক লক্ষণ আছে, যেমন তর্ক সংগ্রহকার তিনি একটা লক্ষণ দিচ্ছেন। তার লক্ষণটা কি যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য জ্ঞানম প্রত্যক্ষম। আবার এই যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য জ্ঞানম প্রত্যক্ষম অন্নং ভট্টের বা ন্যায় সূত্রকার মহর্ষি গৌতমের যে লক্ষণ ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যক্তম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম, এটাকে একটু বলি এর মানে দোষ গুণগুলো আর কি, তাহলে তোমাদের মনে থাকবে ভালো, শুধু বলে দিলে মনে থাকবে না। তো এই যে লক্ষণের বিরুদ্ধে দরকার হলে আমি আরেকটা ক্লাস নেব। তো আচ্ছা একটু বলো তো, তোমাদের যদি কালকে ওই দুপুর 3টে থেকে যদি ক্লাস নিই, কারণ একটা ক্লাসে হবে না, এত বিষয় তো। কালকে দুপুর 3টে, দাঁড়াও কানে নিয়ে শুনি, বলো। অন্যদের কি অসুবিধা আছে কিনা একটু বলে দাও। পড়ানো থাকে? আচ্ছা, তাহলে এই একই টাইমে নিতে হবে তাই তো? আচ্ছা, 5:30। 5:30 হলে অন্যদের অসুবিধা আছে না নেই? হবে না? সেটাই তো, তাহলে কালকে এই টাইমেই নিতে হবে। যদি দেখি 7টার সময়, 7টার সময় তাহলে নিয়ে নেবো, একটু পিছিয়ে দেবো, মানে এগিয়ে দেবো একটু আর কি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম একটু মোটামুটি একটু বলি, না হলে তোমাদের এইভাবে শুধু এগুলো হলে অসুবিধা হবে। যে আমরা মহর্ষি গৌতমের যে সংজ্ঞাটা পেলাম, সেই সংজ্ঞাটা বা তর্ক সংগ্রহকারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে কিন্তু দুটো আপত্তি হয়। একটা হচ্ছে কি অতিব্যাপ্তি, একটা অব্যাপ্তি। তো শরীরটা খারাপ লাগছে।
অতিব্যাপ্তি এবং অব্যাপ্তি দোষ। অতিব্যাপ্তি দোষ কোনটা? না, এই সংজ্ঞাটা অনুযায়ী আমরা যদি ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষের ফলে প্রত্যক্ষ মানি, তাহলে এটা অনুমান ইত্যাদিতেও চলে যায়। কেন চলে যায় সেটা বলছি। আর আরেকটা ব্যাপার, ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ দিয়ে প্রত্যক্ষ মানলে ঈশ্বরের প্রত্যক্ষে যায় না, তাহলে এটা হচ্ছে অব্যাপ্তি। তাহলে অতিব্যাপ্তি কেন হচ্ছে? অনুমান ইত্যাদিতে কিভাবে যাচ্ছে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ দিয়ে প্রত্যক্ষ করলে? কেন? কেননা প্রত্যক্ষের ক্ষেত্রে বলা হয়েছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে কি না প্রত্যক্ষ। তো অনুমান উপমান ইত্যাদির ক্ষেত্রেও ইন্দ্রিয় বর্তমান থাকে, বিশেষ করে মন। কেননা প্রত্যক্ষের ক্ষেত্রে কি থাকে না মনটা যেমন থাকে, অনুমানের ক্ষেত্রেও মনটা থাকে, উপমানের ক্ষেত্রেও মনটা থাকে, শব্দের ক্ষেত্রেও মনটা থাকে, তাই তো? তো ন্যায় দর্শনে আরেকটা কথা বলা হয় যে আত্মার সঙ্গে মনোসংযোগ, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, আত্মার সঙ্গে মনোসংযোগ, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, তাই তো? এই মনটা প্রত্যক্ষের ক্ষেত্রেই শুধু অন্তর ইন্দ্রিয় রূপে বর্তমান থাকে এবং অন্তর বিষয়ের গ্রাহক হয়, কিন্তু অনুমান উপমান ইত্যাদির ক্ষেত্রে মনটা শুধু মনস্থ রূপেই কারণ হয়, ইন্দ্রিয় রূপে কারণ হয় না। তার জন্য তোমার এখানে বাচস্পতি মিশ্র ব্যাখ্যা করছেন যে অতিব্যাপ্তির কারণ নয় ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ দিয়ে প্রত্যক্ষের লক্ষণ করলে। দ্বিতীয়, ঈশ্বরের প্রত্যক্ষে যাচ্ছে না ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ দিয়ে প্রত্যক্ষ করলে বলা হয়েছিল, তাহলে অব্যক্তি দোষ দেখানো হয়েছিল। তো সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে না ঈশ্বরের তো ইন্দ্রিয় নেই। ঠিক কথায়, ঈশ্বর ইন্দ্রিয় না থাকা হলেও তিনি দেখেন। ইন্দ্রিয় নেই তবু দেখেন, আমাদের শাস্ত্রে আছে। নাক নেই তবুও কান নেই তবুও শোনেন, চোখ নেই দেখেন, তাই তো? এরকম কথা আছে। তো তাহলে ইন্দ্রিয় বিষয়ে সন্নিকর্ষের ফলে প্রত্যক্ষ হচ্ছে, সেটা দিয়ে লক্ষণ করলে কি হচ্ছে না অব্যাপ্তি দোষ হচ্ছে। কিন্তু এই অব্যাপ্তি দোষ আসলে যদি ভালো করে লক্ষ্য করা যায় যে অব্যাপ্তি দোষও হচ্ছে না। কেন না এখানে যে প্রত্যক্ষের বাচস্পতি মিশ্র এখানে ব্যাখ্যা করে বলছেন তার বাদশায়ন ভাষ্যে যে এখানে যে প্রত্যক্ষের লক্ষণ দেওয়া হয়েছে সেই প্রত্যক্ষের লক্ষণ শুধু মানুষের জন্য, মানুষ ভিন্ন অন্য কিছুর জন্য দেওয়া হয়নি। তাহলে এখানে ঈশ্বরের প্রত্যক্ষে যাবা বা না যাবার কোনো কারণ নাই, তাই অব্যক্তির আশঙ্কা নেই। এরপর যাতে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষের ব্যাপারটাই আর প্রসঙ্গে যদি যেন না আসে, সেই জন্য পরবর্তী ক্ষেত্রে বিশ্বনাথ লক্ষণ দিচ্ছেন কি না, সরি বিশ্বনাথ নয়, বিশ্বনাথ যে লক্ষণটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ইন্দ্রিয় জন্যম জ্ঞানম প্রত্যক্ষম। এই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ থেকে বাদ দিয়ে তিনি ইন্দ্রিয় জন্য জ্ঞানম প্রত্যক্ষম তিনি লক্ষণ দিয়েছেন ভাষা পরিচ্ছেদে। এই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম আর ইন্দ্রিয় জন্যমের পার্থক্য বোঝাতে গেলে কারণ করণের প্রসঙ্গ আনতে হবে, ওটা একটু পরে বলছি। তো এই যাতে প্রত্যক্ষের সংজ্ঞাতে ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ এই সকল বিষয়গুলোই যাতে না থাকে, যাতে যেগুলোতে সমস্যা হচ্ছে, তাতে তার জন্য তিনি লক্ষণ দিচ্ছেন কি যে প্রত্যক্ষ জ্ঞান করণকম জ্ঞানম প্রত্যক্ষম, জ্ঞান করণকম জ্ঞান অকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। যেটা জ্ঞান অকরণক জ্ঞান সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তো দেখো অনুমিতি উপমিতি শব্দ এই জ্ঞানগুলো দেখো জ্ঞান অকরণক নয়, জ্ঞান করণক। উপমিতির পূর্বে কি থাকে উপমান, তাই তো? সেটাও একটা জ্ঞান, যে অধিদেশ বাক্যার্থ সরণী বলো বা সাদৃশ্য জ্ঞানই বলো, জ্ঞান সেটা।
শব্দ জ্ঞানের পূর্বে কি থাকে? পদজ্ঞান বা পদার্থ স্মরণ, সেটাও জ্ঞান। অন্যান্য অনুমিতির পূর্বেও কি পরামর্শ জ্ঞান থাকে বা ব্যাপ্তিক জ্ঞান থাকে, নব্য এবং প্রাচীন ভেদে। কেউ বলছে প্রাচীনরা বলবে পরামর্শ, নব্যরা বলবে ব্যাপ্তি। উপমিতির ক্ষেত্রে উপমিতির যে উপমান, যেটা কেউ বলবে অতিদেশ বাক্যার্থ স্মরণ, কেউ বলে সাদৃশ্য জ্ঞান, নব্যরা বলবে সাদৃশ্য জ্ঞান, প্রাচীনরা বলবে অতিদেশ বাক্যার্থ স্মরণ। শব্দ জ্ঞানের ক্ষেত্রেও তাই, পদার্থ স্মরণ বলবে প্রাচীনরা, নব্যরা বলবে পদজ্ঞান। তো এই যে তোমার প্রত্যক্ষ কিন্তু জ্ঞান, অকরণক জ্ঞান। প্রত্যক্ষের পূর্বে দেখো কোনো জ্ঞান থাকে না। প্রত্যক্ষের পূর্বে কি থাকে? বিষয় থাকে, ইন্দ্রিয় মানে জড় কিছু থাকে, জ্ঞান থাকে না। ইন্দ্রিয়, বিষয়, এই দুটো থাকে। সন্নিকর্ষ, সন্নিকর্ষ থাকে, ইন্দ্রিয় থাকে, বিষয় থাকে, আর ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষ থাকে, সংযোগ। প্রত্যক্ষ জ্ঞানের পূর্বে কোনো জ্ঞান থাকে না, তার জন্য এটা হচ্ছে জ্ঞান অকরণক জ্ঞান। তো এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কানে নেই, বলো। বলো। হ্যাঁ, গাঙ্গেশ। এটা গাঙ্গেশ উপাধ্যায় দিয়েছিলেন। এর আগের যেটা, সেটা হচ্ছে যে তোমার বিশ্বনাথ, যেটা ইন্দ্রিয় জন্যম জ্ঞানম প্রত্যক্ষম, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম অন্নম ভট্ট, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অব্যপদেশম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম মহর্ষি গৌতম। এরপরও আবার গাঙ্গেশের আরেকটি সংজ্ঞা আসবে, যে প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্বম লক্ষণম। ঠিক আছে, যে এই যে জ্ঞান করণকম জ্ঞানম প্রত্যক্ষম, এখানেও সমস্যা দেখা দিচ্ছে। জ্ঞান করণকম জ্ঞানম প্রত্যক্ষম বললে অনেকে আপত্তি তোলে যে নির্বিকল্পক জ্ঞান। নির্বিকল্পক আমরা বলি প্রত্যক্ষের ক্ষেত্রে, কি বলি আমরা? এদিকে বলছি জ্ঞান করণকম জ্ঞানম প্রত্যক্ষম, যেটা জ্ঞান অকরণক জ্ঞান, সেটা প্রত্যক্ষ জ্ঞান। তো তাহলে এখানে অনেকে আপত্তি তুলছেন কি, যে প্রত্যক্ষ জ্ঞানের দুটি স্তর থাকে, যে নির্বিকল্পক এবং সবিকল্পক। তাহলে নির্বিকল্পক জ্ঞানের ক্ষেত্রে, নির্বিকল্প জ্ঞানের পূর্বে কি থাকে? ইন্দ্রিয় বিষয় এবং সন্নিকর্ষ। তাহলে এই প্রত্যক্ষের সংজ্ঞাটি শুধুমাত্র নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে যাচ্ছে, অন্যান্য ক্ষেত্রে মানে সবিকল্পকের ক্ষেত্রে যাচ্ছে না। কেননা সবিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কি হয়? নির্বিকল্পক প্রত্যক্ষ বিষয় হয়। তাহলে নির্বিকল্পক প্রত্যক্ষ, ওটাও তো জ্ঞান। তাহলে জ্ঞান বিষয় হচ্ছে, জ্ঞান করণ হচ্ছে, জ্ঞান অকরণক হচ্ছে না, তাই তো? তার জন্য এই সংজ্ঞাটাকেও বাতিল, এর উত্তরও আছে। আবার গাঙ্গেশ বলছেন যে নির্বিকল্পক যে জ্ঞান, এটা তো একেবারে পরিপূর্ণ জ্ঞান নয়। তো অনেকে আবার নির্বিকল্পক জ্ঞানকে জ্ঞান হিসাবে, প্রকৃত জ্ঞান হিসাবে স্বীকারও করেন না। তাই সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তো তাই সংজ্ঞাটা ঠিকই আছে। পরিপূর্ণ জ্ঞান বলতে আমরা কি বলি? প্রত্যক্ষ কি বুঝি। এরপর গাঙ্গেশ বলছেন যেহেতু সমস্যা হচ্ছে, তাই এই সংজ্ঞাটিকেও বাদ দিয়ে আরেকটি তিনি সংজ্ঞা দিচ্ছেন, যে প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্বম লক্ষণ। যে প্রত্যক্ষ হলো যেটা সাক্ষাৎকারিত্ব জ্ঞান, যে ইন্দ্রিয় আছে, বিষয় আছে, সন্নিকর্ষ সাক্ষাৎ হলে আমার যে জ্ঞানটা উৎপন্ন হবে, সেটা হবে প্রত্যক্ষ জ্ঞান, তাই তো? তো আমার এই ক্ষেত্রেও আবার আপত্তি হয়, যে প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্ব জ্ঞান বলছি, কিন্তু আমার জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে তো আমার আবার সমস্যা দেখা দিচ্ছে। জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে কি আমি বলেছিলাম, দেখবে একদম প্রথমে শুরু করার সমতে, এই সন্নিকর্ষের ব্যাপারটার সমতে, যে আমাদের দুটো ইন্দ্রিয় আছে, চক্ষু আর ত্বক। আমরা অনেক সময় দেখবে, ধরো শীতকাল,
হ্যাঁ, যদি হয়তো অনেকটা বরফ নিয়ে প্রচন্ড শীত হু করে কাঁপছি, সেই টাইমে যদি বরফ নিয়ে যাওয়া হয়, তখন আমরা কি বরফ না ছুঁয়ে দেখবে বরফের অনুভূতিটা আমরা করে ফেলতে পারি, তাই তো? অনেকের অভ্যেস আছে এরকম দেখবে যে মাটিতে পা যদি ঘষা হয়, সেই ক্ষেত্রে গায়ে অন্য ধরনের একটা অনুভূতি হয়। অনেকের এরকম হয়, আবার ওই কি বলে গরমকাল প্রচন্ড গরম আর ধরো ১ কাপ চা নিয়ে যাওয়া হচ্ছে, তখন কি হবে? চায়ের অনুভূতিটা আমরা পেয়ে যাই আগের থেকেই। তাহলে একে অপরের অর্থ গ্রহণ করছে। আবার কি আমরা অনেক সময় এরকমও তো হয় যে আমরা ধরো ক্লাস নিচ্ছি, তাই তো? আমরা যে টেবিলটাতে বসেছি বা চেয়ারটাতে বসি, আমরা বসার আগেই বুঝে যাই যে ওটা কাঠের, ওটা শক্ত। কিন্তু সেটা কোন ইন্দ্রিয়ের গ্রহণ করার কথা ছিল? সেটা ত্বক ইন্দ্রিয়ের। কিন্তু আমি চোখ দ্বারা সেটা দেখতে পাচ্ছি, তাই তো? ত্বকের কাজটা চোখ করে দিচ্ছে। তো সেই দিক থেকে আপত্তি ওঠে যে সাক্ষাৎকারিত্ব লক্ষণম, প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্বম লক্ষণম, এটাতেও সমস্যা, এটাও ঠিক নয়। তাই পরবর্তী ক্ষেত্রে আমাদের উম, কি বলে ইয়ে ভাষা পরিচ্ছেদ এবং সিদ্ধান্ত মুক্তাবলিকার বিশ্বনাথ, তিনি একটি লক্ষণ দিচ্ছেন, লাস্ট লক্ষণ প্রত্যক্ষের, যৎ কিঞ্চিত প্রত্যক্ষাদ ব্যক্তিমাদায় প্রত্যক্ষাদে বৃত্তি অনুমানাদে অবৃত্তি জাতিমত্তম প্রত্যক্ষম। যৎ কিঞ্চিত প্রত্যক্ষাদে ব্যক্তিমাদায় প্রত্যক্ষাদে বৃত্তি অনুমানাদে অবৃত্তি জাতিমত্তম প্রত্যক্ষম। মানে কি, যে এখানে তিনি, আমি অর্থটা পুরোটা করছি তার আগে কিছু বলি, যে এখানে তিনি কি দেখলেন যে যা কিছু দিয়েই লক্ষণ করি না কেন সে দোষ ঠিক অন্যরা ধরে নেবে। তাহলে এমন কিছু দিয়ে আমাদের লক্ষণ করতে হবে যেটা অন্যরা যেটার দোষ ধরতে পারবে না, তাই তো? কোনোভাবেই দোষ ধরা সম্ভব নয়। এটাই মোটামুটি এতদিনের প্রত্যক্ষ সম্পর্কে চূড়ান্ত লক্ষণ। এরপর আর এর কোনো দোষ তুলতে পারেনি। যে আমরা দেখো জাতি বা সামান্য দিয়ে যদি লক্ষণ করি, তাহলে আর সমস্যা নেই, যেখানে নির্বিকল্প কি হোক সবিকল্প কি হোক, যাই হোক যেখানে প্রত্যক্ষ থাকবে সেটা কি বোঝাবে। যৎ কিঞ্চিত প্রত্যক্ষাদে ব্যক্তিমাদায়, যেখানে যতটুকু প্রত্যক্ষ, প্রত্যক্ষ নামক ব্যক্তি, এখানে যে মানে একটি অর্থে ব্যবহার করা হয়েছে, যেখানে প্রত্যক্ষ নামক ব্যক্তি থাকবে, প্রত্যক্ষাদে বৃত্তি অনুমানাদে অবৃত্তি, সেখানে কি হবে? সেটা শুধু প্রত্যক্ষেই থাকবে, অনুমানাদে অবৃত্তি হবে অনুমান ইত্যাদিতে। জাতিমত্তম প্রত্যক্ষম, সেই প্রত্যক্ষত্ব জাতি হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। আমরা কি এই মানুষ সেই মানুষ ওই মানুষ এইরকম করতে করতে কি আমাদের মনুষ্যত্বের জ্ঞান হয়, এই টেবিল ওই টেবিল সেই টেবিল করতে করতে টেবিলত্বের জ্ঞান হয়। আমরা যদি বলি টেবিলত্ব এই টেবিলের লক্ষণ, তাহলে আর কোনো সমস্যা নেই। দেখবে ভাষা পরিচ্ছেদে বা তর্ক সংগ্রহে বা তোমার সপ্ত পদার্থের আলোচনা বৈশেষিক দর্শনে প্রশস্তপাদ ভাষ্যে এই আলোচনা আছে। তো ওখানে করাও হচ্ছে লাস্টে সামান্য দিয়ে, মানে সামান্য দিয়ে যদি লক্ষণ করা হয় তাহলে কি হবে? তাহলে আর সামান্য মানে কি, মনুষ্যত্ব সামান্য মানে কি, মানুষ যেখানেই আছে, কালো মানুষ হোক সাদা মানুষ হোক, ইন্ডিয়ান ব্রাউন মানুষ হোক আর চাইনিজ হোক, যা হোক, মানুষ যদি হয় তাহলে মনুষ্যত্ব থাকবে। তাহলে মনুষ্যত্ব মানুষের লক্ষণ, এরকম করাই শ্রেয়। ঠিক সেরকম প্রত্যক্ষ যেমনই প্রত্যক্ষ হোক, প্রত্যক্ষত্ব জাতি প্রত্যক্ষের লক্ষণ, এরকম যদি বলা হয় তাহলে কি হবে না, যেখানেই যেখানেই প্রত্যক্ষ থাকবে সেই সকল প্রত্যক্ষ কি বোঝাবে, তাহলে আর কোনো সমস্যা থাকে না। এটার আলোচনা অনেক বৃহৎ আছে, খুব অতি সংক্ষেপে তোমাদের বলা হলো ক্রমটা মনে রাখার জন্য। আরেকটি কথা এখানে আলোচনা করব, কারণ আর করণ। তো এই কারণ আর করণ, কারণ আর করণ বলতে বলা হয় যে কারণ মানে কি, যে কোনো কার্য উৎপত্তির পূর্বে কিছু
দরকার হয়, না হলে সেই কার্যের উৎপত্তি হয় না, সেটাকে বলা হচ্ছে কারণ। তর্ক সংগ্রহকার কারণ মানে অসাধারণ কারণকে করণ বলেছেন। সাধারণ কারণ আর অসাধারণ কারণ কি না, কিছু কারণ থাকে যেগুলো প্রত্যেকটি কার্যবস্তু উৎপত্তির ক্ষেত্রে বর্তমান থাকে। যেমন কি, যেমন হচ্ছে ধর্ম, অধর্ম, সুখ, দুঃখ, তাই তো। তো তত্ত্বৎ কার্যের প্রাগভাগ, এই সকল কিছু এক্সাক্ট আটটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এগুলো দেখে নেবে তর্ক সংগ্রহ, যে এই 8টা কারণের কথা বলেছেন সাধারণ সকল কার্য উৎপত্তির পূর্বে থাকে, প্রত্যেকটি কার্যের পূর্বে। দেশকাল থাকতে হবে। তো এই সকলগুলো থাকতে হবে, তবে মানে এগুলো সব কার্যের উৎপন্নের পূর্বেই থাকে, এগুলোর জন্য সাধারণ কারণ। কিন্তু এই সাধারণ কারণ ভিন্ন কোনো একটি পার্টিকুলার কারণের পূর্বে কোনো একটা যে পার্টিকুলার কার্যের পূর্বে পার্টিকুলার যে কারণ, সেটাকে বোঝাতে করণ কথাটা ইউজ করা হয়েছে, তাই তো। কিন্তু এখানেও প্রশ্ন, যে অসাধারণ কারণকে করণ বললেও সমস্যা দেখা দেয়। যেমন ধরো আমরা ক্রিকেট খেলছি মাঠে, একজন বল করলো, ব্যাটটা দিয়ে মারলো, বল গিয়ে লাগলো কাঁচে, সেখান থেকে কাঁচ ভাঙলো, কাঁচ ভেঙে গেল টেবিলে, টেবিলে ছিল খাবার, টেবিলে ওটা ধাক্কা লেগে বাধাপ্রাপ্ত হয়ে অপর দিকে ছিল খাবার, খাবারে গিয়ে বলটি পড়লো, খাবার ছিটকিয়ে গেল কোথায় না টিভির উপর, টিভির মধ্যে। তাহলে দেখো, টিভিতে খাবার ছিটকে পড়ার কারণ কি, তাহলে কি বলবে? কেউ বলবে ওই যে বলটা মেরেছিল সেটাই কারণ, কেউ বলবে বল করেছিল ওটাই কারণ, কেউ বলেছিল বলটাকে টেবিলে ধাক্কা খেলো ওটা কারণ, আবার করণ, আবার বলবে তোমার কি বলে জানা, ওই পরপরই আর কি, বিভিন্ন জন বিভিন্ন করণের কথা বলবেন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে তাহলে আমাকে ওই একটি পার্টিকুলার কারণের মানে কার্যের পূর্বে কোনটি সাধকতম, কোনটি সব থেকে প্রধানতম কারণ, সেটা খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে করণ। এই করণ সম্পর্কে নব্য এবং প্রাচীনদের মতভেদ আছে, এটা একটু বলতে হবে তোমাদের, না হলে অনেক জায়গায় এটা সুবিধা হবে, নাহলে অনেক জায়গায় অসুবিধা হবে। তো নব্যদের মত আছে যে অর্ণং ভট্টের এই যে মতটা, এটা তো ঠিকঠাক ব্যাখ্যা হলো না। তারপরে নব্যদের একটি মত আছে যে ব্যাপারবৎ অসাধারণম করণ, তারা শুধু ব্যাপারবৎ কথাটা লাগিয়ে দিচ্ছেন ওর সাথে, যে ব্যাপারবৎ অসাধারণম কারণম করণম, যে কারণটি যে অসাধারণ কারণটি ব্যাপারবৎ বা ব্যাপার বিশিষ্ট, সেটাকে বলা হচ্ছে করণ। তজ্জন্যতে সতী তজ্জন্য জনকত্বম ব্যাপারও বা তজ্জনকতা প্রযোজক জনকতাকত্বম ব্যাপারও, যেটি তজ্জন্য এবং তজ্জন্যের জনক, সেটাকে বলা হচ্ছে ব্যাপার। ইন্দ্রিয় বিষয়ের সন্নিকর্ষের ফলে যে প্রত্যক্ষ, সেখানে দেখো ইন্দ্রিয় বিষয়, এখানে ইন্দ্রিয়টা হচ্ছে কি, ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ হচ্ছে, তারপর প্রত্যক্ষ হচ্ছে। তাহলে যেটা তজ্জন্য এবং তজ্জন্যের জনক, মানে কি, যেটা তজ্জন্য এবং তজ্জন্যের জনক, সেটা সন্নিকর্ষটা কি ইন্দ্রিয় জন্য, আবার ওই সন্নিকর্ষ ফলে কি হচ্ছে প্রত্যক্ষ। তাহলে প্রকারান্তরে সেই ইন্দ্রিয় যদি না থাকতো তাহলে প্রত্যক্ষ হতো না। আমি সবসময় একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝাই, যে ধরো দাদু বাবা আমরা, তাই তো, বাবারা, দাদু যদি না থাকতো বাবারা থাকতো না, আবার বাবাদের জন্য আমরা, তাহলে আমরা প্রকারান্তরে সেই দাদু জন্যই তো হলাম। তাহলে তজ্জন্যতে সতী তজ্জন্য জনকত্বম ব্যাপার, যেটি তজ্জন্য এবং তজ্জন্যের জনক,
সেটা হচ্ছে ব্যাপার, সেই ব্যাপার বধ যেটা ব্যাপার বিশিষ্ট। তাহলে কি ইন্দ্রিয়টা হচ্ছে ব্যাপার বিশিষ্ট, মানে সন্নিকর্ষ বিশিষ্ট, তারপরে কি হবে, প্রত্যক্ষ হবে। প্রাচীন মতে বলা হচ্ছে ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম কারণম। নব্য মতে তাহলে ব্যাপার বধ যেটা, তাহলে করণ কোনটা হলো, ইন্দ্রিয়। আর প্রাচীন মতে করণ কোনটা, না একেবারে কার্যোৎপত্তির আগেই যে কারণটা থাকে সেটা হচ্ছে করণ। প্রাচীন মতে প্রত্যক্ষের ক্ষেত্রে করণ কোনটা, ইন্দ্রিয় বিষয় সন্নিকর্ষ। একটু আগে বলছিলাম যে নব্য প্রাচীন ভেদে ভেদ আছে। উপমিতির ক্ষেত্রে উপমান, কেউ বলে অতিদেশ বাক্যার্থ স্মরণ, কেউ বলে সাদৃশ্য জ্ঞান। নব্য মতে তাহলে কোনটা করণ, সাদৃশ্য জ্ঞান। প্রাচীন মতে কোনটা করণ, অতিদেশ বাক্যার্থ স্মরণ। অনুমিতির ক্ষেত্রেও তাই, ব্যাপ্তিক জ্ঞানটা হচ্ছে নব্য মতে করণ, প্রাচীন মতে হচ্ছে পরামর্শটা হচ্ছে করণ। কেন, পরামর্শের পরকালে অনুমিতি জন্মে। আর শব্দ জ্ঞানের ক্ষেত্রে কি, যে পদজ্ঞানটা হচ্ছে নব্য মত, আর পদার্থ স্মরণটা হচ্ছে প্রাচীন মত। ঠিক আছে। বিশ্বনাথ ভাষা পরিচ্ছেদকার বিশ্বনাথ নব্য মত, নব্য নৈক, তিনি ওই জন্য বলছেন ইন্দ্রিয়ার্থ জন্যম জ্ঞানম প্রত্যক্ষম। তিনি এখানে করণ হিসাবে ইন্দ্রিয়কে মেনেছেন। আর এই যে দেখো মহর্ষি গৌতম বা তর্ক সংগ্রহকার কিন্তু নব্য নৈক। কিন্তু তর্ক সংগ্রহকার আগের একটা ক্লাসে বলছিলাম যে তিনি নিজস্ব কিছু মেনেছেন নিজের মতো করে, কিছু কিছু জায়গায় তিনি প্রাচীনদের মত মেনেছেন, আবার কিছু কিছু জায়গায় তিনি নব্যদের মত মেনেছেন। দুটোর মধ্যে তিনি যেটা যথার্থ বলে মনে করেছেন তিনি সেটাকেই মেনেছেন। তো যাই হোক, এই গেল প্রত্যক্ষ এবং প্রত্যক্ষের বিভাগ। কি না, একটা বিভাগ কি না, নির্বিকল্পক, সবিকল্পক আর প্রত্যভিজ্ঞা। এটা সবাই জানুন। নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, সস্প্রকারকম জ্ঞানম সবিকল্পকম। প্রত্যভিজ্ঞা মানে কি, অতীত পরিচিতি বোধ, তাই তো। এই সেই দেবদত্ত। আমরা ধরো যখন 9-10-এ পড়তাম, মাধ্যমিকে পড়তাম, তখন আমাদের বন্ধু ছিল, হ্যাঁ অনেক বন্ধু ছিল, অনেক দল ছিল, একসাথে ঘুরতাম পড়তাম। কিন্তু হঠাৎ করে আমরা এই যে হয়তো অন্য জায়গায় চলে এলাম, বা গ্রাজুয়েশনে অন্য জায়গায়, তারপর মাস্টার্স, তারপর অনেকদিন দেখা নেই। হ্যাঁ, সবারই পরিবর্তন হয়েছে শরীরগত। তো আমাদের কি হয়, প্রথম প্রথম চিনতে অসুবিধা হয়। হঠাৎ করে আমাদের মনে হয় যে একে তো অমল, মানে অমুক আর কি, কোন একটা ব্যক্তি অমল বা বিমল কমল যে হোক হবে। তারপর দেখবে মনে করতে শুরু করি, তারপর আমরা বলি এই তুই অমল না, বা তুই বিমল না, এরকম। তো এইভাবে আমরা দেখবে তখন যদি চিনতে পারে, বলে হ্যাঁ এই তো তুই সৌমেন বা অন্য কিছু। উফ, এ খুব সমস্যা। তো কি বলছিলাম, যে অতীত পরিচিতি বোধ। আগে ছিল দৈহিক গঠন আলাদা ছিল, এখন আলাদা হয়েছে, চিনতে অসুবিধা হয়। হঠাৎ করে দেখবে আমাদের মনে পড়ে যায় তখন, হ্যাঁ যে এই সেই দেবদত্ত, তো এই সেই অমল, এই সেই কমল, এই সেই অমুক ব্যক্তি। এটা হচ্ছে কি, প্রত্যভিজ্ঞা, তাই তো। তো এই প্রত্যভিজ্ঞা, এটা কি অদ্বৈত বেদান্তে কি বলা হয়েছে, জহৎ অজহৎ লক্ষণার সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, তো তাহলে আমাদের এই প্রাথমিকভাবে আমাদের এই ভাবে একটা প্রত্যক্ষের বিভাগ হয়। আরেকটা প্রত্যক্ষের বিভাগ হয় কি, লৌকিক, অলৌকিক, আরেকটা যে যোগযোগ। যে একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ, একটা অলৌকিক প্রত্যক্ষ, সরি আমি ভুল বলছি, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, আর যোগযোগ প্রত্যক্ষ। বোঝা গেল, জ্ঞান লক্ষণ, সামান্য লক্ষণ, আর যোগযোগ প্রত্যক্ষ। তো এই জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ কোনটা, ওই একটু আগে যেটা বলছিলাম, যে আমাদের ধরো গ্রীষ্মকাল,
আমাদের 1 কাপ চা নিয়ে আসা হচ্ছে, বা শীতকাল বরফ নিয়ে আসা হচ্ছে। তাহলে আমাদের যখন কি হয় যে আমাদের যে ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়ের জ্ঞান লাভ করার দরকার, সেই ইন্দ্রিয় ব্যতিরেকে অন্য ইন্দ্রিয়ের দ্বারা আমাদের জ্ঞান লাভ হয়ে যায়, তখন সেটাকে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ বলা হচ্ছে। তখন অতীত জ্ঞানটা এখানে বিষয় হয়ে পড়ে। আমরা অনেকবার ক্লাসে ওই চেয়ার টেবিলে বসেছি, যার ফলে আমরা দূর থেকে ভেবেই নিই ওটা কাঠের চেয়ার টেবিল, ওটাতেই আমি বসি। দেখবে এরকম হয়, পাথরের বৈশিষ্ট্য আমরা জানি, বা মার্বেলের বৈশিষ্ট্য আমরা জানি। পুজোর প্যান্ডেল দেখতে গেলাম, দেখতে হয়তো পুরো পাথরের মতো বা মার্বেলের মতো, হ্যাঁ, বা প্রাচীন কোনো মানে যে পাথরের মন্দির সেরকম, কিন্তু আমরা হাত দিয়ে দেখছি আঙুলটা ঢুকে যাচ্ছে। তখন দেখলাম থার্মোকল, আসলে কিছুই নাই। তাহলে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষে কিন্তু ভ্রান্তি হতে পারে। সামান্য লক্ষণ প্রত্যক্ষ, সামান্যের জ্ঞানটা যখন বিষয় হয়, সামান্যটা যখন প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয় হয়ে যায়, তখন সামান্য লক্ষণ প্রত্যক্ষ সন্নিকর্ষ হিসাবে সামান্যটা কাজ করে। যেমন হচ্ছে মনুষ্যত্ব, আমরা ছোট থেকে কি এই মানুষ সেই মানুষ ওই মানুষ প্রত্যক্ষ করি। এরকম প্রত্যক্ষ করতে করতে আমাদের একটা সামান্যের জ্ঞান জন্মিয়ে যায়, মনুষ্যত্ব। তো সেই মনুষ্যত্বের জ্ঞান যখন প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয় হয়, সন্নিকর্ষের বিষয় হয়, তখন সেটা কি সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এই সামান্য লক্ষণ প্রত্যক্ষ জন্য কিন্তু এটা আছে বলে, আমাদের হয়ে গেছে বলে, আমাদের কোনো মানুষকেই মানে মানুষ ভিন্ন অপর কিছু মনে হবে না। সেটা পৃথিবীর সব থেকে ছোট 1 ফুট আর একটু বেশি এরকম মানুষ, বা সব থেকে উঁচু 8.5 ফুট 9 ফুট আছেন একজন, তো সেই মানুষ কোনো মানুষকেই, বা ব্ল্যাক হোক বা হোয়াইট হোক, বা আমাদের ইন্ডিয়ান হোক, ইন্ডিয়ানেরও বিভিন্ন প্রকার আছে, চাইনিজ হোক, যাই হোক, আমরা মানুষ বলেই চিনি। আমরা ছাগলকে ছাগল বলেই চিনি, গরুকে গরু বলেই চিনি। আরেকটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ, দূর সূক্ষ্ম অতীত ভবিষ্যৎ বিষয়ের জ্ঞানও কিন্তু আমাদের সম্ভব, তাই তো? দূর সূক্ষ্ম অতীত ভবিষ্যৎ বিষয়ের কিন্তু জ্ঞান আমাদের সম্ভব। যারা প্রকৃত যোগী ব্যক্তি, সাধু ব্যক্তি, তারা এগুলো প্রত্যক্ষ করে ফেলেন। আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যদি আমরা সেই মতো যোগ সাধনা করি, তাহলে আমাদের পক্ষেও সম্ভব। তো বর্তমানকালে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগটাই ভাওতাবাজি, কিন্তু এগুলো বাস্তবিক এই জ্ঞান লাভ করা সম্ভব। তো এটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ। যোগজের মধ্যে ভাগ আছে যুক্ত যোগী এবং জুনজান যোগী। যারা যোগ সাধনায় এখনো তোমার ফল সিদ্ধি লাভ করেননি, তারা হচ্ছেন কি যুক্ত যোগী, আর যারা সিদ্ধি লাভ করে গেছেন, তারা হচ্ছে কি জুনজান যোগী। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রত্যক্ষের বিভাগ। এরপর হচ্ছে কি অনুমান। অনুমান উপমান শব্দ, এটা আমি কালকে পড়াবো। আজকে আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আর কালকেই আলোচনা করব, ঠিক আছে? কালকে তাহলে একটু তাড়াতাড়ি, আচ্ছা, 5:30 ছটার দিকে হবে? 6টার থেকে সবার একটু জানাও তো। হবে, সবার হবে তো? কালকে একটু 8টার দিকে বেরোনোর কথা ছিল আর কি। তো তাহলে আমি এক কাজ করি, 7টা থেকে শুরু করে দিই, ঠিক আছে? কালকে 7টা থেকে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। কালকে অনুমান উপমান শব্দ পড়াবো, ওটা বেশিক্ষণ লাগবে না, এতক্ষণ লাগবে, হ্যাঁ লেগে যাবে, হেক্তাবাস আছে, কালকে লেগে যাবে পুরোটা। কালকে শব্দ পর্যন্ত শেষ হবে, তার বেশি হবে না। তো যাই হোক, আজকে এই